আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য, এই কোর্সে জয়েন করার জন্য। এবং আপনি একটা নির্দিষ্ট একটা লং একটা জার্নি মেক করার জন্য, এটা মনস্থির করার জন্য, এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা যে প্রোগ্রামটাতে জয়েন করব, যে প্রোগ্রামটা আমরা করব, এই প্রোগ্রামটার নাম হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট বাহির লিডারশিপ। কর। তোদের সব হারায় যাবে তোদের। তো তো ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ, দ্যাটস নাম্বার ওয়ান। আমরা এটা দিয়ে কি বোঝাতে চেয়েছি সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমি সবাইকে আম, একটু আমার নিজের সম্পর্কে এবং আমাদের এক্সিকিউটিভ সম্পর্কে বলতে চাই, কারণ অনেকে মাস্টার ক্লাসে জয়েন করে এখানে জয়েন করেছেন, আবার অনেকে ডিরেক্টলি অ্যাড দেখেও জয়েন করেছেন বা কারো পরামর্শ জয়েন করেছেন। সুতরাং আপনি আমার সম্পর্কে নাও জানতে পারেন প্রপারলি। তো যাই হোক, আমি আপনাদের দেশেরই একজন ছেলে, আমার নাম মোহাম্মদ আকবর হুসাইন এবং আমি চট্টগ্রামে বড় হওয়া, চট্টগ্রামে পড়াশোনা করা। আমি বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আমার বিএফ শাইন কলেজ ঢাকায় আমি আহ, পড়িয়েছি এবং আমেরিকান এম্বাসিতে ব্রিফলি অল্প কিছু মাস কাজ করেছি। দ্যাটস ইট। তো আমি আমেরিকায় এসে আবার পড়াশোনা করেছি, বাট তার চেয়ে মোর ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে আমি কর্পোরেট জগতে কাজ শুরু করি। শুরুতে আমার এটা পছন্দের বিষয় ছিল না, শুরুতে আমার নিজস্ব ডিসিশনে যে এটা আমি করেছি ব্যাপারটা তাও নয়। কিন্তু আমি কর্পোরেট জগতে যখন প্রবেশ করি, তখন আমি আস্তে আস্তে কর্পোরেট জিনিসগুলো জানতে শুরু করি। এখন শুধু সেটা চাকরি করা নয়, একের পর এক পজিশন বা প্রমোশন পাওয়া নয়। আমার কাছে মনে হয়েছে যে আমি যখন বাংলাদেশের লিডারশিপ এবং আমেরিকান লিডারশিপের সাথে ডিফারেন্সটা মেক করি, কারণ আমেরিকাতে বাংলাদেশে আমি খুব বেশি অভিজ্ঞ না হলেও বাংলাদেশে দুটো জব করেছি, একটা আমেরিকান এম্বাসিতে, একটা বিএফ শাইন কলেজ ঢাকায়। আর বাংলাদেশে অনেক পিপল যাদের সাথে একসাথে চলছি ফিরছি দেখছি। তো আমার কাছে মনে হয়েছে লিডারশিপের কারণেই, লিডারশিপের অজ্ঞতার কারণে আমরা বাংলাদেশে অনেক বেশি পরিমাণ সাফার করছি, বা আমাদের আমাদের কোম্পানিগুলো, আমরা নিজেরা অনেক বেশি এগোচ্ছে না। তো সেই চিন্তাধারাকে সামনে রেখে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আমার কিছু কন্ট্রিবিউট করা দরকার। তো আমি আমার অভিজ্ঞতা, আমার এডুকেশন এবং আমার হান্ড্রেডস অফ যে গুরুদের সাথে লিডারশিপ এবং প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এই কোর্সটার আয়োজন। আর এক্সিকিউটিভই আমার নিজের একটা প্রতিষ্ঠান, যেটা আমি ফ্লোরিডার বোর্ড অফ এডুকেশন এবং ফ্লোরিডা স্টেটের সাথে রেজিস্ট্রেশন করেছি। এবং এটা ফ্লোরিডার রেজিস্টার্ড ভুক্ত একটা প্রতিষ্ঠান, আমার ছোটখাটো প্রতিষ্ঠান। এবং এটার এক্সিকিউটিভ নাম, শব্দটা আমি নিজে তৈরি করেছি। এক্সিকিউটিভ বলতে কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। এটা এক্সিকিউটিভ হচ্ছে এক্সিকিউটিভদের একাডেমি, আমি নিজেই বানিয়েছি ওয়ার্ডটা। আর এটার মূল পারপাসটা হলো লিডারদের মধ্যে সচেতনতা ক্রিয়েট করা লিডারশিপ সম্পর্কে, যাতে সে নিজেকে কিভাবে লিড করতে হবে সেটা আগে শিখে, দেন সে অন্যকে কিভাবে লিড করতে হবে সেটা তারপর শিখে, এবং নিজে একজন ভালো লিডার হয়। এবং তার যে স্কিলগুলো আছে, যে রিসোর্সগুলো আছে অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার, সেগুলোকে কিভাবে বেটার ওয়েতে কাজে লাগিয়ে যে নিজে এবং অন্যদেরকে এবং কোম্পানিকে সমৃদ্ধ করতে পারে। এটা মেইন পারপাস। বাট দ্য বিগেস্ট পারপাস ইজ নট জাস্ট অনলি ইম্প্রুভিং ইউর সেলফ অ্যাজ এ লিডার ইন দ্য অর্গানাইজেশন, ইন দ্য কর্পোরেশন, or in your organization. The main purpose is to improve your life, improve your happiness. এখানে আমরা সফল কেমন, সেটা নির্ভর করে আমি কেমন সফল হতে চাই সেটার উপরে। ওকে। অ্যান্ড আমি যা জানি, আমি যে বিষয়ে কাজ করি, সেই বিষয়টাতে আমি কতটুকু প্রোডাক্টিভ হতে পেরেছি, এবং সেই বিষয়টা আমি সামনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পেরেছি, সেটার উপর ডিপেন্ড করছে আমি লিডার হিসেবে কতটুকু সফল। এখন মনে করেন আমি একজন ভালো স্কিলড লিডার, এখন আমার হেলথ ইজ নট গুড, আই এম সাফারিং উইথ মাই ফিজিক্যাল হেলথ, অর আই এম সাফারিং উইথ মাই মেন্টাল হেলথ, এক্ষেত্রে আমি ভালো লিডার হব না। আবার আমি প্রফেশনাল জগতে খুবই সফল, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে খুবই অসফল, আমি সম্পর্কের ক্ষেত্রে খুবই ডাল, এবং আমি আমার ফ্যামিলিতে আই এম নট এ গুড লিডার, ইন দ্যাট কেস আই এম ফেলিওর টু। আবার আমি সবকিছু ঠিক আছে, বাট আমি ফাইন্যান্সিয়ালি সাফার করছি,
দেন আই এম নট এ গুড লিডার টু। এই কোর্সের মূল উদ্দেশ্য শুধু আপনাকে প্রফেশনাল লিডারশিপ শেখানো নয়। এই কোর্সের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে আপনার পুরো লাইফে আপনি কিভাবে একজন সাকসেসফুল পার্সন হতে পারেন, হ্যাপি পার্সন হতে পারেন, এবং আপনি প্রত্যেকটা সেক্টরকে একইভাবে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুধু আপনার কেরিয়ার নয়, আপনার নলেজ, আপনার হেলথ, আপনার ফ্যামিলি, আপনার আপনার ফান রিক্রিয়েশন, আপনার ফাইন্যান্স, এই জিনিসগুলোকেও একটু ফোকাস করার চেষ্টা করা হয়েছে। কারণ আমি অনেক কোর্স করাতে গিয়ে আমি দেখেছি, এবং কোর্স করতে গিয়ে দেখেছি যেন আমাদের লিডারশিপ কোর্সগুলো কেন ব্যর্থ হয়, এই জায়গাটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এখন কোর্সের মধ্যে যে কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, বাংলাদেশের কারিকুলামে তো অনেক কিছু আছে, অনেক কিছু থাকার পরও আমরা কেন ব্যর্থ হচ্ছি, এই প্রশ্নটা আমরা নিজেদেরকে করতে হবে। যে আমি শুধু একটা কোর্স করলাম, এটাই কি আমার সফলতা? কোর্সটা করার পর সার্টিফিকেট নিলাম, গুরুর সাথে একটা ছবি তুললাম, তারপরে রেজিউমিতে লিখলাম, এম আই সাকসেসফুল? আস্ক দ্যাট কোয়েশ্চেন টু ইউর মাইন্ড। সাকসেসফুল তখনই আমি হব যখন এই কোর্সগুলো কাজে লাগিয়ে আমি নিজেকে একজন ভালো লিডার তৈরি করতে পারছি। সাকসেসফুল আমি তখনই হব যখন আমার টিমের সবাই বলছে যে এই লিডারটা আমার লিডার, এই জন্য আমি অনেক হ্যাপি, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই ধরনের একজন ভালো লিডার দিয়েছে। দেন ইউ আর সাকসেসফুল লিডার। যখন আপনার বসরা বলছে উই আর সো ব্লেসড, উই আর সো হ্যাপি দ্যাট ইউ আর ইন আওয়ার টিম, we are proud to have you, then you are successful. আপনি যখন কাজটা করছেন, আপনি নিজে ফিল করছেন এমন ভাবে আপনি আপনাকে সুন্দরভাবে লিড করছেন, আপনার টিমদেরকে ভালোভাবে লিড করছেন, এবং আপনি স্ট্রেস ফ্রি কাজ করছেন, তখন আপনি সাকসেসফুল। সাকসেসফুল নয় যে আমি একটা বড় পজিশনে বসে আছি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব এগুলো, কিভাবে করব? এই প্রশ্নের উত্তরগুলো আপনি কোর্সের মধ্যে পাবেন, কোর্সটা অ্যাটেন্ড করতে গিয়ে পাবেন, টেকনিকগুলো পাবেন। তো আমার এখানে কোর্সে আমি এমন কিছু অ্যাড করার চেষ্টা করেছি যেগুলো আমাদের রিয়েলি কাজে লাগে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কিন্ডার গার্ডেন থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত 18 বছর পড়াশোনা করেছি, তারপরেও আমাদের জীবন উন্নত হয়নি, তারপরেও আমাদের শিখতে যেতে হয়, তারপরেও আমাদের দেখা যাচ্ছে যে আমরা জানি না কিভাবে একটা ডিসিশন মেক করব, একটা গোল সেট করব। এটার মূল কারণটা হচ্ছে আমাদের শিক্ষাটা ওভাবে করে আমাদেরকে দেয়া হয়নি। তো আমাদের শিক্ষার পারপাস হবে নিজেকে আলোকিত করা, এবং সেটাই আমরা চেষ্টা করে যাব। তো এই ওরিয়েন্টেশনের মধ্যে অল টুগেদার আমরা চেষ্টা করেছি যে আমরা কোর্সটা কিভাবে সফলভাবে সম্পন্ন করব, প্লাস কিভাবে শিখতে হয় সেই জিনিসটা আমরা এখানে শিখব। এখন আমরা অনেকে পড়াশোনাটা কিভাবে করেছি, কিছুক্ষণ আগে গাইড বইয়ের কথা বলেছি, অনেক কিছুর কথা বলেছি। আমরা পড়াশোনা অনেকে এইভাবে করেছি না, যে পরীক্ষার সারা বছর খবর নেই, সারা বছর জ্ঞান চর্চা করিনি, পরীক্ষার 3 দিন আগে বসে রাত দিন পড়াশোনা করে পরীক্ষা দিলাম, পরীক্ষাতে যখন লেটার পেয়ে গেছি একেবারে খুবই প্রাউডলি বলতেছি, ভাই আমি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, আমার সারা বছর পড়াশোনা করতে হয় না, আমি পরীক্ষার 3-4 দিন পরেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলি। এখন ফাইন, আপনি রেজাল্ট করেছেন, কিন্তু আপনি নিজেই বলুন তো, আপনার ওই পরীক্ষার রেজাল্ট কি আপনার লাইফের সাকসেসের গ্যারান্টি দিয়েছে কিনা? দেয়নি, দেয়নি। কিন্তু যদি আপনি যখন পড়ছিলেন তখন নিজেকে প্রশ্ন, অনেক আগে থেকে পড়তেন, প্রতিদিন পড়তেন, জিনিসগুলো বুঝতেন এবং লাইফে কাজে লাগানোর চেষ্টা করতেন। যেমন হিজরতের গল্প পড়েছেন না, ধর্ম বইয়ের গল্প, ধর্ম বইয়ের কথা বলেছি, রাইট? হিজরতের গল্প পড়েছেন না, পরীক্ষায় লিখেছেন না, ভালো নাম্বার পেয়েছেন না, ধর্মে A+ পেয়েছেন না? কিন্তু এটা পড়েছেন কেন? পড়ার কাজ কি? এটা পড়ে উদ্দেশ্য কি? পরীক্ষা পাশ করা? হ্যাঁ, হতে পারে একটা উদ্দেশ্য, বাট এটার হিজরত রসুল কেন করেছেন? এখানে ধর্ম নিয়ে আলোচনা করতেছি না, একটা লেসন থেকে কিভাবে শিখতে হয় সেটা বলতেছি। হিজরত রসুল কেন করেছেন? হ্যাঁ, একটা সহজ উত্তর হচ্ছে ওনার মক্কাবাসী, ওনার আত্মীয় স্বজন ওনার উপর প্রচুর অত্যাচার করতেছিল, এবং উনি মক্কায় অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন, কিছু পিপলকে মুসলিম করতে পেরেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর বেশি সফল হতে হচ্ছিলেন না। তো ওনার
এই জন্য ওনাকে মদিনা চলে যেতে হয়েছিল, আর ওনার প্রাণের হুমকি ছিল, অনেক গল্প এইভাবে আছে। ঠিক আছে, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? রসুল আমাদেরকে কি শিখাতে চেয়েছিলেন এই হিজরতের মাধ্যমে? হিজরতের শিক্ষা হচ্ছে, যখন এক জায়গায় আপনি সফল হচ্ছেন না, জায়গা পরিবর্তন করুন। হিজরতের সব শিক্ষা হচ্ছে, এক গ্রুপ পিপল যেগুলোর সাথে আছেন, যখন ওখানে কোনো প্রোডাক্টিভিটি পাচ্ছেন না, ওই গ্রুপটা চেঞ্জ করে নতুন একটা গ্রুপের কাছে যান। হ্যাঁ, তো অথবা যে মানুষগুলো আপনাকে চান্স দিচ্ছে না, সেই মানুষগুলোকে ত্যাগ করে যে মানুষগুলো ওয়েলকামিং, ওই ধরনের পিপলের কাছে যান। রসুল কি মক্কা মদিনায় যাওয়াটা জাস্ট হঠাৎ করে ঘটেছে? না, এটা হঠাৎ করে ঘটেনি। ওনার যখন হিজরতের পারপাস হয়, আপনারা তো জানেন, হজটা রসুল চালু করেননি, এটা অনেক আগে থেকে, ইব্রাহিম আল ইসলামের আমল থেকে চালু করা। তো হজের সময় বিভিন্ন দেশের বিভিন্ন জাতের বিভিন্ন জায়গার মানুষ আসতো। রসুল যখন মানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে চলে যাবেন অন্য কোনো জায়গায়, উনি কিন্তু হজের সময়ে এবং বিভিন্ন সময়ে অপরচুনিটি গুলো নিতেন, বিভিন্ন গ্রুপের সাথে মিশতেন, বিভিন্ন গ্রুপের সাথে মত বিনিময় করতেন। ওখানের মধ্যে কারা সহনশীল মানুষ, কারা ওয়েলকামিং মানুষ, এটা উনি খুঁজে বের করার চেষ্টা করেছেন। এবং উনি এরপর সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মদিনাবাসীরা তো খুবই সহনশীল ছিল, আপনারা তো জানেন। তারা দুইটা পশু আছে, একটা পশু যারা মক্কা থেকে গেছে তাদেরকে শেয়ার করেছে, গড় শেয়ার করেছে, ইভেন ওয়াইফ একটা তালাক দিয়ে আরেকজনের সাথে বিয়ে দিয়েছে। মানে ওদের ওয়েলকামিং, ওদের হার্ট অনেক বড় ছিল। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এই যে হিজরত গল্পটা কি পরীক্ষা পাশ করার জন্য লিখেছি, নাকি এখান থেকে আমি আমার জীবনকে আলোকিত করার জন্য দিক নির্দেশনা পেয়েছি? এটা শুধু ধর্মীয় আলোচনা নয়, এরকম আমাদের স্কুলের বইগুলোতে যতগুলো যে বিষয়ের বই হোক না কেন, প্রতিটা চ্যাপ্টার আমাদেরকে জীবনকে আলোকিত করার ক্ষমতা রাখে। এখন এখানে ব্যর্থতা কেন আসছে? দুটো কারণে। একটা কারণ হচ্ছে, যারা পড়ান তারা শিখেননি কিভাবে পড়াতে হয়। আর যাদেরকে পড়ানো হয়েছে, তাদেরকে পড়ানোর আগে ওইটা পড়ানো হয়নি কিভাবে শিখতে হয়। সরি, মাফ করবেন, এখানে অনেক শিক্ষক, আমি নিজেও শিক্ষক, আমি বাংলাদেশের শিক্ষক, কারোকে ছোট করতেছি না, এটা পুরো জাতিগত সমস্যা। এটা একজনের সমস্যা নয়, এটা পুরো জাতিগত সমস্যা। তো আমি পুরো জাতির সমস্যা সমাধান করতে পারবো না, এখানে শিক্ষা মন্ত্রণালয়ে আমার কথা কেউ শুনবেও না, কারণ আমি পাওয়ারফুল কেউ না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা যারা এখানে আছি, এই 37 জন এই মুহূর্তে, তারা আমাদের দিক দিক নির্দেশনাটা চেঞ্জ করতে পারি। উই ক্যান লার্ন বেটার। ওকে, সো দ্যাটস বিগেস্ট পারপাস উই হ্যাভ ইন দিস কোর্স। তো আমাদের টোটাল 7টা লেসনে আমাদের ওরিয়েন্টেশনটা যাবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা লেসনে আলাদা আলাদা বিষয় ডিসকাস করা হয়েছে। তো আমি প্রথম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে টোটাল কি কি আছে। শুধু এখানে এটাই শেষ নয়, আমাদের প্রবলেমটা হচ্ছে, আমাদের বেশিরভাগ কোর্সের প্রবলেমটা হচ্ছে, আমাদের অনেক ভালো ভালো জিনিস দিচ্ছে, আমি কোনো কোর্সের আলাদা করে সমালোচনা করছি না, প্লিজ। গিয়ে আপনি ক্লাস 3 4 5 6 7 8 9 এর বইগুলো এখন পড়ুন, দেখবেন যে আসলে বই অসাধারণ অসাধারণ জিনিস আছে। বইয়ের প্রবলেম নয়, কোর্সের কারিকুলামের প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে যে শিখাচ্ছে এবং যে শিখছে তার। শিখাতে না পারার কারণে রাইট ওয়েতে, শিখতে না পারার কারণে রাইট ওয়েতে কিছুই হয়নি বছরের পর বছর স্কুলে পাস করে। আপনি আজকে গিয়ে ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বইটা খুলে দেখুন, দেখবেন যে অসাধারণ অসাধারণ জ্ঞান আছে ওখানে। বিজ্ঞান বইটা খুলে দেখুন, বাংলা বইটা খুলে দেখুন, ধর্ম বইটা খুলে দেখুন, আপনি নিজে আফসোস করবেন, ও মাই গড, আমি তো রাইট ওয়েতে শিখলে এই বই থেকেই তো অনেক কিছু শিখতে পারতাম, বাট শিখিনি। সো দ্যাটস দ্য প্রবলেম। তো আমরা, চলুন আগে আমরা একটা লেসন শেয়ার করি, যে লেসনটাতে আমরা, যেটার রেকর্ডিং আপনাদের কাছে যাবে আলাদাভাবে, বাট এখানে আমরা শিখবো যে টোটাল পুরো কোর্সটাকে। এখন ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডারশিপ, এই জিনিসটার নামটা কেন দেয়া হয়েছে, এই এটা মেইন নামটার দিকে আমরা একটু ফোকাস করি। হ্যাঁ, এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, যখন আমরা কর্পোরেট লিডারশিপ কথাটা বলি, এখন অনেকের মনে হতে পারে এটা কোর্সটা বোধহয় শুধু কর্পোরেট পিপলদের জন্য করা হয়েছে। এটা একটা ব্র্যান্ড, কর্পোরেট লিডারশিপ, বাট আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিচ্ছি, এই কর্পোরেট লিডারশিপটা আপনার ফ্যামিলিতেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি মসজিদের ইমামও হন সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন, মন্দিরের পুরোহিতও অ্যাপ্লাই করতে পারবে, আপনি যদি
কর্পোরেটে জব না করে নন প্রফিটে জব করেন, সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি শিক্ষক হলেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। এই কোর্সটা কমপ্লিটলি ইউনিভার্সাল একটা কোর্স লিডারশিপের। এখন হোয়াট ইজ ইমোশনালি ইন্টেলিজেন্ট কথাটার অর্থটা কি? লিডারশিপটা আমরা ক্রমে ক্রমে আরো বুঝবো, লিডারশিপ নিয়েও কথা বলবো, বাট হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কি? এই জিনিসটা আসলে কি? এখন একটু ইমোশন নিয়ে কথা বলি। ঠিক আছে, আমরা ইমোশনাল বিইং, আমরা হিউম্যান বিইং না, আমরা ইমোশনাল বিইং। সেটা হচ্ছে, যাই ঘটুক আমার সামনে, যে ইনফরমেশনই আমার সামনে আসুক, যে যে ধরনের আচরণ করুক, সেটা আমার মধ্যে একটা ইমোশন তৈরি করে, রাইট? কেউ যদি একটা হ্যাপি নিউজ দেয়, আমি হ্যাপি হই। কেউ যদি এমন কাজকর্ম করছে আমার ভালো লাগছে না, আমি বোর হই, রাইট, বিরক্ত হই। কেউ যদি আমার সামনে এমন কাজকর্ম করছে এটা আমাকে অ্যাংরি করছে, কেউ আমাকে ফ্রাস্ট্রেটেড করছে, কেউ আমাকে হ্যাপি করছে, কেউ আমাকে মোটিভেটেড করছে, রাইট? অর্থাৎ যাই কিছুই ঘটুক, যেমন আমি যদি খুব ভালো ফ্যানের বাতাস আসলো আপনার দিকে, আপনি ইউ আর ফিলিং গুড, এটাও আপনার একটা ইমোশন। সো এভরিথিং হ্যাপেন্স ইন ফ্রন্ট অফ ইউ, ইট ক্রিয়েটস অ্যান ইমোশন। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ইমোশনটা আসার পরে ইমোশন দিয়ে কি করবেন এই অংশটা কমপ্লিট আপনার দায়িত্ব। ইমোশনটা অটোমেটিক্যালি আসবে। এখন আমি কিছু সাইকোলজি এবং নিউরোলজি আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি যখন কোনো কিছু ফিল করেন, সেটা ফিল করেন লিম্বিক সিস্টেমে, এই যে পিছনে, লিম্বিক সিস্টেম থাকে এখানে পিছনে, ঠিক আছে? এখন এই লিম্বিক সিস্টেম যখনই কোনো ইনফরমেশন আপনার স্নায়ুগুলো, আপনার কাছে ইনফরমেশন কে নিয়ে যায়? আপনার স্নায়ুগুলোই নিয়ে যায়। আপনার চোখ, যেটা অপটিক্যাল, হ্যাঁ, সেন্স, যেটা আপনার জিহ্বা, আপনার ইয়ার, কানের মধ্যে অডিটরি স্নায়ু আছে, আপনার স্কিন, আপনার স্মেল, এই পাঁচটা ইন্দ্রিয় আপনার কাছে ইনফরমেশন নিয়ে যায়, রাইট? এখন আমরা বেশিরভাগ ইনফরমেশন পাই কানের মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, বাট অন্যান্য ইনফরমেশনও পাচ্ছি। এই ইনফরমেশন গুলো পাওয়ার সাথে সাথে আমাদের লিম্বিক সিস্টেমে, এটা নিয়ে আরো ডিটেল আলোচনা হবে যখন আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স ক্লাসটা করবেন আমাদের উইক 1-এ। বাট তবু একটু এখানে শুনে নেন, আমাদের ইমোশন তৈরি হয়। এখন যারা ম্যানেজার অথবা যারা রেগুলার পিপল, এরা ইমোশনের উপরে ভিত্তি করে ডিসিশন মেক করে। মনে করেন আপনি আমাকে বারবার এংরি করলেন, আমি বললাম যে না, আমি এই মানুষটার সাথে আর কোনো কাজেই করব না, এই মানুষটাকে আমি পছন্দ করি না, ঠিক আছে? অথবা আপনি বারবার মানে আপনি আমাকে মোটিভেট করেন, তা আমি সিদ্ধান্ত নিলাম যে এই মানুষটার সাথে আমার অলওয়েজ কানেক্টেড থাকতে হবে, ইমোশন দিয়ে আমি কানেক্ট করলাম। এখন এরকম অনেক সময় হয়েছে না, একজন আপনাকে অনেক মোটিভেটেড করেছে, বাট সে বদ মতলব নিয়ে আপনার কাছে এসছে, আপনি এটা বুঝতে পারেননি। আপনি তার মোটিভেশন দেখেই ডিসিশন করেছেন এই মানুষটার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই, ঠিক আছে? এরকম হয়েছে। এখন যারা যারা ইমোশনাল, তারা এখান থেকে ডিসিশন মেক করবে, ম্যানেজাররা। বাট যারা যারা আমি ম্যানেজারও না, এগুলো হচ্ছে সাধারণ ব্যক্তি, আমি ম্যানেজারও বলবো না এটাকে, ম্যানেজার আমি এখানে বলবো। বাট যারা এই লিম্বিক সিস্টেমে, লিম্বিক সিস্টেমটাকে থেকে ডিসিশন না নিয়ে তারা চিন্তা করলো যে আমি এটা নিয়ে একটু ভাবি। এখন আপনি যে এই যে আপনার সামনের যে অংশটা, আপনার মাথার এই যে ব্রেনের সামনের অংশটা, ফ্রন্টাল লোব যেটা, এটা ফ্রন্টাল, এই জায়গাটা হচ্ছে যে আপনার প্রসেসিং মেশিন। এটা আপনার ইনফরমেশন গুলো প্রসেস করে, অর্থাৎ আপনি যা যা জেনেছেন সেটা অ্যানালাইজ করে এই অংশটাতে। কিন্তু আপনি যখন ইমোশন থেকে ডিসিশন মেক করে ফেলেছেন, এটা আপনি আর আপনার ব্রেনকে অ্যানালাইজ করার সুযোগ দেননি। ওকে, আমি অমুক, একে আমি, আই হেট হিম, হি বোর মি, হি মেক্স মি অ্যাংরি, সো আই ডোন্ট লাইক হিম, সো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। আমি ইমোশন দিয়ে আমি কিন্তু অ্যানালাইজ করিনি। এখন কিন্তু যারা ম্যানেজার, তারা কি করে? তারা একটা ঘটেছে এটা নিয়ে, ওকে ও মিস্টেক করেছে, ওকে একটা ওয়ার্নিং দিয়ে দাও, তারা এটা করেন। তারা যেটা করে, দে কালেক্ট দ্য ইনফরমেশন এবং ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে, চিন্তা করে এগুলো নিয়ে, ঠিক আছে? তখন তারা এটা অ্যানালাইজ করে, অ্যানালাইজ করার পরে যারা ডিসিশন মেক করে ফেলে, তারা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার এখন
অ্যানালাইজ করার পর ডিসিশন মেক করা কি রং? আমি রং বলছি না। কিন্তু যারা লিডার, তারা আরেকটা ধাপের জন্য ওয়েট করে। তারা ইনফরমেশন গুলো পাওয়ার পরে তারা একটা, এই যে ফ্রন্টাল লোব থেকে, এই যে হার্ট, এটা ইঞ্চি দিয়ে মাপলে দেখবেন যে এভারেজ কাছাকাছি 18 ইঞ্চির কাছাকাছি। তারা একটা 18 ইঞ্চি জার্নি মেক করে, সেটা হচ্ছে হেড টু দ্য হার্ট। তারা এটা দিল দিয়ে অনুভব করার চেষ্টা করে। একজন ভুল করলো, এটা ঠিক আছে, তারা বোঝার চেষ্টা করে ভুলটা কেন হয়েছে, ভুলটা যদি আমি করতাম কেমন হতো, আমি যদি ওই লোকটার জায়গায় থাকলে আমি কি করতাম, আমি আসলে বেস্ট ডিসিশন কি মেক করতে পারি, এখন কি আমি কি ওই লোকটাকে আরেকটা সুযোগ দিতে পারি কিনা, ওই লোকটার সাথে মিস্টেকটা নিয়ে আমি ওয়ার্নিং দিব, ঠিক আছে, কিন্তু এটা এমনি নাইস ভাবে ডিসিশন মেক করে, নাইস ভাবে ডিসকাশন করে তাকে বরঞ্চ এই ওয়ার্নিং দিয়ে হতাশ করার পরিবর্তে ওয়ার্নিং দিয়ে তাকে মোটিভেট করে আরো বেশি উজ্জীবিত করতে পারি কিনা, অথবা এই ওয়ার্নিং এর মাধ্যমে তাকে শেখাতে পারি কিনা পরবর্তীতে যাতে সেই মিস্টেকটা না করবে, হোয়াট এভার ইট ইজ। সে তখন তার অন্তর দিয়ে এমপেথি, যেটাকে এমপেথি বলে, সেটা সিম্পেথি নয়। সিম্পেথি হচ্ছে জাস্ট কারোর জন্য কিছু ফিল করা, আর এমপেথি হচ্ছে যে তার জন্য শুধু ফিল করা নয়, তার মতো করে ফিল করা প্লাস তার জন্য কিছু করা, এটা হচ্ছে এমপেথি। এমপেথি নিয়ে আমাদের প্রচুর আলাপ হবে করছে, সো ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইফ ইউ ক্যান ফরগেট দ্যাট ওয়ার্ড। তো তারা তখন এটা এভাবে করে। একজন লিডার এই তিনটা জায়গা ভ্রমণ করে তারপর ডিসিশন মেক করে। আর সাধারণ মানুষ লিম্বিক সিস্টেমে ডিসিশন মেক করে, ম্যানেজাররা এখান থেকে ডিসিশন মেক করে, লিডাররা এখান থেকে ডিসিশন মেক করে। ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোর্সটার মধ্যে আমরা যেটা করব এবং আমরা যেটা হতে চাইবো সেটা হচ্ছে উই উইল ট্রাই টু বিকাম এ হার্ট কানেক্টর। আমি নিজেকে হার্ট কানেক্টর মনে করি। আমার কোর্স যারা করে সফল হয় তাদের কথা বলছি, আমি তাদেরকে হার্ট কানেক্টর বলি। হার্ট কানেক্টর হচ্ছে যখন আপনি কাউকে ক্যান্সেল না করে, কাউকে চরম পানিশমেন্ট না দিয়ে, কিন্তু তাকে আপনি চেঞ্জ করতে পারেন। এবং আপনি হার্ট কানেক্ট করে পৃথিবীর বেশিরভাগ লিডার, মোর দ্যান 96-97% লিডার হচ্ছে তারা হার্ট কানেক্টর নয়, তারা পজিশনাল লিডার, তারা ম্যানেজার বেশিরভাগ ক্ষেত্রে। তারা, কারণ তারা ওভাবে করে চিন্তা করে না। সুতরাং এখানে লিডারশিপ, লিডারশিপ ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, সো ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া মানে হচ্ছে এই যে ইমোশনটাকে পর্যবেক্ষণ করা, তারপর ইনফরমেশনগুলো অ্যানালাইজ করা, তারপর এটা হৃদয় দিয়ে অনুভব করে, হৃদয়ের মধ্যে প্রসেস করে একটা শান্তভাবে ডিসিশন মেক করা। আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন, আমাদের ইসলাম ধর্মে আছে যে আপনি দাঁড়ানো অবস্থায় রাগ করলে বসে যেতে বলছে কেন? কারণ আপনি যেন কোনো ডিসিশন মেক না করেন। দাঁড়ানো অবস্থায় রাগ করলে বসে যান, বসে অবস্থায় হলে শুয়ে যান, এটা বলছে। ঠিক আছে? কারণ রাগত অবস্থায় আপনি কোনো ডিসিশন মেক করতে পারবেন না। এবং প্রত্যেকটা ধর্মে দেখবেন, প্রত্যেকটা ধর্মে ইনক্লুডিং ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সব জুইশ ধর্ম, সব ধর্মে রাগটাকেই মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। কেন? বিকজ when আপনি রাগ করেন, ইউ আর ওভারটলি ক্রেজিলি ইমোশনাল। আমি নিজেও হয়েছে, আমি কি শুদ্ধ মানুষ? নো, আমি নিজেও অনেক ভুল করেছি, এখনো করি, চেষ্টা করি না করার, কম করার। বাট ইমোশন আমার মধ্যেও ফ্লো করে, ইমোশন সবার মধ্যে আছে। শুধু ইমোশনটাকে কন্ট্রোল করতে পারাটা হচ্ছে সাকসেসটা। ওকে, তো আমরা অল্প কিছু আম, মানে সময় ডিসকাস করে আমরা একটু ছোট্ট ব্রেক নিব, বাট একটু কন্টিনিউ করি আমরা। সো এখন আমাদের এই যে লিডারশিপ নিয়ে আমাদের অনেক আলোচনা হবে। আমি আমার এগুলো আমার পরিচয়, আমি এখানে খুব বেশি ডিসকাস করতে চাই না, ওখানে আমাদের থাকবে। ফার্স্ট অফ অল, আমি যে জিনিসটা আপনাদের মধ্যে বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেকেই ডাউট নিয়ে করতে আসি, রাইট? যেমন রিলিজিয়নের কথা বলি আবার, ইসলাম ধর্ম, মনে করেন অন্য একটা ধর্মের মানুষ মুসলিম হতে চায়, অথবা এক ধর্ম থেকে আরেক ধর্মে যেতে চায়। আমি এখানে অন্য ধর্মে যারা আছে তাদেরকে অফেন্ডেড করতে চাচ্ছি না, এটা ইসলাম দিয়ে উদাহরণ নয়, বোঝার জন্য। আপনাকে প্রথমে কি করতে হবে? একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে গেলে বা একটা ধর্ম গ্রহণ করতে হলে কি করতে হয়? প্রথমে বলি না আমরা ঈমান আনতে হবে, তার মানে হচ্ছে বিশ্বাস করতে হবে যে দিস ইজ গুড, দিস ইজ গুড। ইন দ্য সেম ওয়ে আপনি নিজেকে বিশ্বাস করতে হবে এবং এই কোর্সকে বিশ্বাস করতে হবে। এটা কেন বলছি, এটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি।
হেনরি ফোর্ড বলেছেন, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট, ইউ আর রাইট। আপনি যদি মনে করেন আপনি পারবেন না, আপনি পারবেন না। আপনি যদি মনে করেন আপনি পারবেন, আপনি পারবেন। এটার মানেটা হচ্ছে প্রথমে আপনাকে কনফিডেন্সটা ভিতরে আপনি জাগাতে হবে। আমরা অনেক সময় ডাউট নিয়ে আসি, দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা এটাকে ফুললি ফোকাস দিয়ে কখনো আসি না। তো আমাদের এটা যেন বিশ্বাস করি, এই যে কোর্সটা আমাদেরকে চেঞ্জ করবে, লিডারশিপের উপরে বিশ্বাস করতে হবে। এই কোর্সটা আসলেই আপনাকে চেঞ্জ করবে, বাট ইট টেকস টাইম। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন অটোমেটিক্যালি। তো আপনি নিজেকে, যে আমাদের গৌতম বুদ্ধ বলেছেন, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। আপনি ভিতরে যেভাবে বিশ্বাস করেন। এজন্যই আমাদের একটা শ্লোক আছে, একটা গুরু, মানে গুরুজনরা বলেন যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ইফ ইউ ডোন্ট বিলিভ, ইউ ক্যান নট ডু এনিথিং। আপনি একটা মানুষকে যদি বিশ্বাস না করেন, ওই মানুষটার সাথে কোনো কাজে সফল হবেন না আপনি, কারণ আপনার অলওয়েজ ডাউট থাকবে একটা কোর্সকেও। সো মেক শিওর ইউ বিলিভ ইট, দ্যাট ইউ ক্যান। লিখে রাখেন, আই ক্যান বি এ গুড লিডার, গ্রেট লিডার। এটা কিভাবে হবে এটা পরে আসছে। দেন আমি এখানে কয়েকজন লিডারের নাম মেনশন আপনাকে করছি। যেমন যে সুবীর চৌধুরী, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওকে, এবং ওমর ইশরাক, জাওয়াদ করে, যে ইউটিউবের ফাউন্ডার। আর ওমর ইশরাক যে ইন্টেল টেক কোম্পানি, এটার বোর্ড অফ ডিরেক্টর ছিলেন। এবং উনি, আমি যে কোম্পানিতে জব করেছি মেট্রনিক, মেট্রনিকের সিইও ছিলেন। এবং আমরা এখানে সুবীর চৌধুরী দেখতেছি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট থিঙ্কার ইন দ্য ওয়ার্ল্ড, যার নামে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ডিপার্টমেন্ট আছে, ভারতের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আইআইটির যে খড়গপুর আইআইটি যেটা আছে, সেখানে ওনার নামে ডিপার্টমেন্ট আছে। তো ওনারা সবাই বাংলাদেশি, বাট ওনারা ওয়ার্ল্ড ক্লাস, ওয়েল পেইড, এক্সপার্ট লিডার। ওয়ার্ল্ড ক্লাস, ওয়েল পেইড এবং এক্সপার্ট লিডার। এখন কেন সম্ভব হয়েছে? তারাও কিন্তু, মজার ব্যাপার হচ্ছে এখানে যারা আছেন তাদের মেজরিটি, বেশিরভাগই বাংলাদেশে কোনো না কোনো সময় পড়াশোনা করে গেছেন। ওমর ইশরাক হাই স্কুল পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে গেছেন, ওকে। সুবীর চৌধুরী ব্যাচেলর ডিগ্রি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করেছেন। সুতরাং বাংলাদেশ এদের, এদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা যদি হতে পারে, আমরাও হতে পারবো। এটা বোঝানোর জন্য আমি চাইলে এখানে এই চারজনের ছবির জায়গায় বিল গেটস, ওয়ারেন বাফেট, স্টিভ জবস, জেফ বেজোস, এদের ছবি দিতে পারতাম। কিন্তু আমি এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনিও পারবেন, যদি আপনি ওই মনটাকে এভাবে খোলেন। আর সবচেয়ে বড় কথা, এই কোর্সে ভালো মানুষ হওয়ার অনেকগুলো উপকরণ আছে, ভালো মানুষ হওয়ার অনেক অ্যাডভাইস আছে। যাই হোক, এটা মেইন পারপাস নয়। তো এখন, হোয়াট ইজ লিডারশিপ? এ লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, অ্যান্ড হু শোজ দ্য ওয়ে। এখানে তিনটা পার্ট, তিনটা পার্ট। একটা হচ্ছে you have to learn, knows the way as much as you can, not only from the school, শুধু স্কুল থেকে নয়, অভিজ্ঞতা থেকে, পিপল থেকে, ঠিক আছে, আপনার চারপাশ থেকে। এবং লার্নিং কি কখনো শেষ হয় না। হিউম্যান বিইং এর দুটো গ্রোথ আছে, এনিম্যালের একটা গ্রোথ আছে, এনিম্যাল এবং প্ল্যান্ট, এটা উদ্ভিদ এবং প্রাণীর একটা গ্রোথ আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। এটা ফিজিক্যালি বড় হয়, একসময় ফ্রুট দেয়। এই ফ্রুট মানে হচ্ছে গাছপালা ফ্রুট দেয়, গাভী দুধ দিচ্ছে, মানুষ সন্তান দিচ্ছে, বা পশু পাখি সন্তান দিচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব। আপনি কি সৃষ্টির সেরা জীব? আই ডোন্ট নো। পৃথিবীতে খুবই অল্প মানুষ সৃষ্টির সেরা জীব হয়। যদি বা বলা হয়েছে আমাদের, আমরা মানুষ পৃথিবীর সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির সেরা জীব তখনই হব যখন সৃষ্টির সেরা জীবের মতো কাজ করব। তো হিউম্যান বিইং এর দুইটা গ্রোথ আছে। একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, লাইক উদ্ভিদের মতো, অন্যান্য প্রাণীদের মতো। আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রোথ, যেটা জ্ঞানের সমৃদ্ধি ঘটানো। সেটা হচ্ছে যে
আপনি যদি ইন্টেলেকচুয়াল গ্রোথ যদি আপনার না হয়, তাহলে ওই যে কোরআনে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, এটা কোনোদিনই আপনি হবেন না। আপনি বড় হবেন, পয়সা কামাবেন, অনেক কিছু করবেন। যেমন ওয়ারেন বাফেট, রাইট? ওয়ারেন বাফেট আমাদের দেশের যে সমস্ত ধনী লোকগুলো দেখেছি, এক সময়ের ধনী লোক, এখন কি হচ্ছে এটা জানি না, এটা নিয়ে ডিসকাসও করতে চায় না। সালমান এফ রহমানদের মতো পিপল গুলো, এই সমস্ত পিপল গুলো আরো কয়েক ডজন হাজারো পিপলকে কিনে ফেলার ক্ষমতা ওয়ারেন বাফেট রাখেন। কিন্তু ওয়ারেন বাফেটের লিডারশিপ চিন্তা করুন, আর আমাদের বাংলাদেশের সব লিডারের কথা কল্পনা করুন। ওয়ারেন বাফেট নট অনলি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন, ওয়ারেন বাফেট জ্ঞানী, সততার দিক থেকে মানুষকে আলোকিত করার ক্ষেত্রেও একজন সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়ারেন বাফেট এমন একজন নেতা, নেতা, যে লিডার, যে পৃথিবীর, ওনার বিলিয়ন বিলিয়ন ডলার, হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার্স উনি বিলিয়ে দিচ্ছেন মানুষের সেবা কার্যে। মানুষের, ওনার মৃত্যুর পরে সমস্ত টাকা মানুষের কল্যাণে ব্যয় হবে। ওনার ছেলেকে দেওয়া হচ্ছে না কয়েক বিলিয়ন ডলার, সমস্ত টাকা। তাহলে দেখেন, একজন লিডার ইজ লাইক এ লাইট। লিডার শুধু নিজেকে মানে লাইট নিজেকে আলো দেয় না, সেটা সব পুরো তার চারপাশকেই আলো দেয়। ইউ ওয়ানা বি এ লিডার লাইক দ্যাট। যে আমাদের প্রফেসর ইউনূস স্যারকে চুরি করে টাকা উপার্জন করতে হবে না। উনি আমেরিকাতে এসে, ইউরোপে এসে একটা স্পিচ দিলে ৭৫,০০০ ডলার থেকে ১,০০,০০০ ডলার পে করা হয়। কেন? আপনি অনেককে বলতে শুনবেন উনি পশ্চিমা লোকের তাবেদার। ব্যাপারটা সেটা নয়। কারণ ওনার ওই ১.৫ ঘন্টা বক্তব্যের মধ্যে ১,০০,০০০ ডলারের মাসালা আছে। এই জন্যই তাকে ১,০০,০০০ ডলার দেয়া হয়, চেহারা দেখে দেয়া হয় না। আপনাকে আমাকে দিবে ১,০০,০০০ ডলার? বাংলাদেশের ওই তথাকথিত লিডারদেরকে দিবে ১,০০,০০০ ডলার একটা স্পিচে? কোনোদিনও না। কিন্তু ওনাকে কেন দিচ্ছে? যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে লিডারশিপ ইজ বিং এনলাইটেন, আলোকিত মানুষ হওয়া, শিখা। তারপর নোজ দ্য ওয়ে, দেন হোয়াট? গোজ দ্য ওয়ে। হোয়াট ইজ গোজ দ্য ওয়ে? ইউ ওয়াক দ্য টক, অর্থাৎ হোয়াট ইউ সে ইউ ডু অ্যান্ড ইউ অ্যাপ্লাই। আপনার মুখ, আপনার অন্তর, আপনার হাত, তিনটার মধ্যে সিমিলারিটি আছে। আপনি যা বলেন, যা চিন্তা করেন, এবং যা বলেন এবং যা করেন, এটা 100% সেম, সিমিলার থিং। ঠিক আছে? দ্যাটস দ্য লিডারশিপ। লিডারশিপ ইজ নট, কারণ পিপল ডু নট ডু হোয়াট ইউ সে। পিপল আপনাকে, আপনি কি বলেন সেটা করে না। পিপল আপনি যেটা করেন সেটা করে। এটা মানেটা কি? আপনি একটা জিনিস খেয়াল করেছেন, অনেক বাবা মার ছেলে মানুষ হয়নি কেন? বাবা মা সুন্দর সুন্দর উপদেশ দেয়, কিন্তু নিজে কাজগুলো করে ২ নম্বরই, বা নিজে করে শর্টকাট, বা নিজে কাজগুলো করেছেন, নিজে যেগুলো সন্তানকে উপদেশ দেয় নিজে ফলো করে না। ফলে দেখা যায় সন্তান দেখে যে তার বাবা বলে, ওই সময় শুনেছে ঠিক আছে, কিন্তু সেও বাবার মতো হয়েছে। বিকজ সো দ্য লিডারশিপ ইজ, আপনার কথা কাজ এটার সাথে ম্যাচ থাকতে হবে। আর মোর ইম্পর্টেন্টলি, কোনো কিছু শিখে কখনো অন্যকে শিখাতে যাবেন না। কোনো কিছু শিখে আগে অ্যাপ্লাই করবেন, এটা প্রুভ করবেন যে এটা কাজ করে, দেন আপনি এটা অন্যকে শেখাতে যাবেন। আমাদের রসুল্লাহ সাল্লাহ আসলামের মিষ্টি খাওয়ার গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং মিষ্টি ত্যাগ করার গল্প শুনেছেন। ওনাকে যখন বলা হলো মিষ্টি না খাওয়ার উপদেশ দেন, তো এখন উনি নিজেই মিষ্টি খান, কিভাবে মিষ্টি খাওয়া আরেকজনকে বন্ধ করতে বলবেন? এই জন্য উনি ১ সপ্তাহ সময় নিয়েছিলেন নিজে মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া ছাড়ার জন্য। ঠিক আছে? কারণ লিডার্স ফার্স্ট অ্যাপ্লাই, দেন দে টিচ। সো ফার্স্ট নোজ দ্য ওয়ে, দেন গোজ দ্য ওয়ে, দেন শোজ দ্য ওয়ে। এখন শোজ দ্য ওয়ে মানেটা কি? আরেক, যেটা আপনি অর্জন করেছেন, যেটা আপনি শিখেছেন, সেটা আরেকজনকে শিখানো। এখন আমাদের ধর্মে বলা আছে সে উত্তম ব্যক্তি যে নিজে শিখে অন্যকে শিখায়। এখন উত্তম ব্যক্তিকে, হু ইজ উত্তম ব্যক্তি? গুড পিপল, অফকোর্স। লিডার, অফকোর্স। ইমানদার, অফকোর্স। তাহলে উত্তম ব্যক্তি মানে আসলে একজন ইমানদার ব্যক্তি, রাইট? তাহলে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। আবার ওইটাকে সাধারণ অর্থে নিবেন না, নিজে শিখে অন্যকে শিখায় মানে শিখেই শিখাতে চলে যাবেন না আমাদের বাংলাদেশের মতো। আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষক কিভাবে শিক্ষক হয়েছে? ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল।
এজন্য শিক্ষক হয়ে গেছে। আপনি একটা জিনিস ভাবুন তো, যে কোনোদিন অ্যাকাউন্টিং জব করেনি সে অ্যাকাউন্টেন্ট কিভাবে বানাবে? আমার জানা নেই। এই অদ্ভুত কাজকর্ম বাংলাদেশে হয়। বাংলাদেশে অ্যাকাউন্টিং পড়াচ্ছে, বাট সে অ্যাকাউন্টেন্ট ছিল না, কোনোদিন অ্যাকাউন্টিং জব করেনি। বাংলাদেশের জার্নালিজম, সাংবাদিকতা, সাংবাদিক হওয়া শেখাচ্ছে, নিজে কোনোদিন সাংবাদিকতায় কাজ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেছে সে। ঠিক আছে? এই কারণে আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে না। কিন্তু আমি আমেরিকায় আমার অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, দুটো মাস্টার ডিগ্রি করতে গিয়ে মিনিমাম 100 জন টিচারের কাছে তো পড়াশোনা করেছি। এই 100 জন টিচারের এমনও একজন টিচার পাইনি যে ওই সাবজেক্টে পড়াশোনা করার পরে ওই সাবজেক্ট নিয়ে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করেনি। এরকম শিক্ষক আমি পাইনি। এটা শুধু বাংলাদেশেই পেয়েছি। তো আমি কথাগুলো বাংলাদেশের সমালোচনা করার জন্য, অনেকের মনে হতে পারে আমি আমেরিকাতে বসে বাংলাদেশের সমালোচনা করছি। এটা আপনাকে শেখানোর জন্য একমাত্র। বাংলাদেশকে আমি চেঞ্জ করতে পারবো না সবাইকে, কিন্তু আপনাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করছি। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ধর্মের মধ্যে সবকিছু সবসময়, এই যে কোরআনের তফসির আছে কেন বলা হয়, কারণ কোরআনের মধ্যে যদি আপনি আক্ষরিক অর্থে নেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না বা বেশি শিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? বাবার তো শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা সেন্টেন্সের নিচে আরো অনেক ইনফরমেশন দিয়েছেন যেটা আপনাকে আবিষ্কার করতে হবে। তো শিখেছেন, অন্যকে শিখাচ্ছেন, এটার মাঝখানে আরো একটা সেন্টেন্স আছে যেটা হয়তো আপনাকে সরাসরি লিখে দেয়নি, সেটা হচ্ছে অ্যাপ্লাই করা, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা। তো অলওয়েজ মনে রাখবেন যে এই যে দেখেন কোরআনের উদ্দেশ্য আর জন ম্যাক্সওয়েলের যে সংজ্ঞাটা দিয়েছে সেটা সেম জিনিস। জন ম্যাক্সওয়েল নিজেও বলেছেন মেজরিটি জিনিসগুলো উনি শিখেছেন ধর্ম থেকে। তো নিজে শিখে অ্যাপ্লাই করে অন্যকে শিখানো, সেটা হচ্ছে লিডারশিপ। ওকে, দেন আপনার নেক্সট যে সংজ্ঞাটা আমি ওখানে শেয়ার করব আপনাদের সাথে, সেটা হচ্ছে ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, টু লার্ন মোর, টু ডু মোর অ্যান্ড টু বিকাম মোর, দেন ইউ আর এ লিডার। জন কুইন্সি অ্যাডামস, আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট, উনি বলেছিলেন যদি আপনার কর্মকাণ্ড, আপনার কাজ, আপনার অ্যাকশনস, আপনার ডিসিশনগুলো অন্য ইন্সপায়ার আদার্স, অন্যদেরকে ইন্সপায়ার করে, কি করতে? এখানে টোটাল উনি 4টা সেকশন রেখেছেন। একটা হচ্ছে টু ড্রিম মোর, আপনার কাজকর্ম অন্যকে স্বপ্ন দেখাতে হেল্প করতে হবে বেশি বেশি। প্রত্যেকটাতে মোর আছে। তারপর স্বপ্ন দেখলে তো শুধু হবে না, শিখতে হবে স্বপ্ন বাস্তবায়নের জন্য, প্ল্যান করতে হবে। তো শুধু স্বপ্ন দেখার পরে প্ল্যান করলে তো হবে না, এটা ডু মোর মানে এটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাকশনে পরিণত করতে হবে। দেন শুধু কাজ করলে তো হবে না, এটা আরো কিভাবে বড় করা যায়, বিকাম মোর, সেটাতে সাহায্য করবে। সুতরাং ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, টু লার্ন মোর, টু ডু মোর, টু বিকাম মোর, দেন ইউ আর এ লিডার। সো লিডার মানে নয় যে শুধু আজকে যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করা। লিডার মানে হচ্ছে লুকিং ইনটু দ্য ফিউচার। লিডার মানে হচ্ছে যে আই ওয়ানা গো সামহোয়ার বেটার। লিডার মানে হচ্ছে আমি একা কখনো জিতবো না। লিডার মানে হচ্ছে আই উইল উইন উইথ দ্য হেল্প অফ মাই টিম অ্যান্ড উইথ মাই টিম, অ্যালং উইথ মাই টিম। দ্যাট ইজ লিডারশিপ। ওকে, সো আমরা আমাদের এই যে লেসন গুলো, এটা আমি জাস্ট আজকে লিডারশিপ সম্পর্কে বললাম। আমি আর এগুলো নিয়ে আলাদা লেসন আছে, বাট আমি আপনাদেরকে যেটা বলবো, আমাদের এই প্রোগ্রামটা পুরো 8 উইকস লং, 8টা উইকে। তো আমরা এইভাবে যখন এটা স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম, আমি এগুলো নিয়ে আর কথা বলবো না এখন। আমাদের একটা উইকের কারিকুলামটা কিভাবে রান করবে সেটা নিয়ে আমি কথা বলছি। আমাদের টোটাল 7টা লেসন থাকবে, প্রত্যেকটা উইকে 7টা লেসন থাকবে। আমি এটা বলে দেই, আমাদের এই প্রোগ্রামটা 8 সপ্তাহ ব্যাপী, ওরিয়েন্টেশন সহ 9 সপ্তাহ। 9 সপ্তাহ মানে নয় যে জাস্ট একদিন একটা লাইভ ক্লাস করব, ওইটা একটু করে দেখব, নোটগুলো পড়বো এবং প্রোগ্রাম শেষ করে কিছু পরীক্ষা দিব এবং তারপর আমি একজন সার্টিফাইড ইমোশনালি ইন্টেলিজেন্ট কর্পোরেট লিডার হয়ে যাবো, ব্যাপারটা এরকম না।
ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট এখানে টোটাল 63 লেকচার আছে আপনার পুরো ইয়ার মধ্যে, এভরি সিঙ্গেল ডে ওয়ান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত জটিল করে ক্লাসটা করাচ্ছেন, আমি দুই একদিন গ্যাপ দিলে ভালো হতো না? এরকম একটা প্রশ্ন আসতে পারে, দুই একদিন গ্যাপ দিলে করতে পারতেন না? অথবা আমরা এরকম করলে ভালো হতো না, আপনি আধা ঘন্টা লেকচার প্রতিদিন না ছেড়ে এরকম করলে ভালো হতো না, সপ্তাহের শেষে একটা না 3 ঘন্টা করে ফেলতাম, তাহলে আমি সময় পেতাম? আমি আপনাকে বলি, এগুলো আমাদের দেশের কোর্সে আমরা করে থাকি, কিন্তু এগুলো থেকে কোনো রেজাল্ট আসবে না। কারণ একটা কোর্সে আপনি সফল তখনই হবেন যখন আপনার মনোজগতে পরিবর্তন আসতেছে। ট্রাস্ট মি। আপনার যদি মনোজগতে পরিবর্তন না আসে, আপনি কোর্স করবেন ওই পরীক্ষা পাসের মতো, বড় ভাইয়ের নোট পড়ার মতো, ওই মিনার প্রকাশনী গাইড, পপি গাইড অথবা গ্যালাক্সি গাইড পড়ার মতো, কিন্তু রিয়েল ইমপ্রুভমেন্ট আপনার হবে না। এখন এই কোর্সটা 63টা লেকচারে পরিণত করার কারণ কি? অ্যাকর্ডিং টু সাইকোলজিক্যাল রিসার্চ, যদি আপনি যে জিনিসটা পরিবর্তন আনতে চান আপনার মধ্যে, মনে করেন আপনি চিনি খাওয়া ছাড়বেন চার মধ্যে, এটা যদি করতে চান, আপনি যদি এরকম করেন, ঠিক আছে, আমি সপ্তাহে 2 দিন চিনি ছাড়া চা খাবো, আস্তে আস্তে আমি চিনি ছেড়ে দিব, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কোনোদিন চিনি ছাড়তে পারবেন না। অথবা এরকম যদি করেন, আমি আজকে 3 দিন এক্সারসাইজ করলাম, ওই যে রবীন শর্মা খুব মজা করে বলেন, 2-3 দিন এক্সারসাইজ করে একেবারে আয়নার সামনে এসে দেখে আমার বডি বিল্ডার হয়ে গেছে কিনা, তারপরের দিন বলে যে আজকে তো একটু বেশি কাজ আছে, আজকে না যাই, কাল পরশু থেকে আমি আবার স্টার্ট করব জিমের মধ্যে, পরশু দিন আবার কোনো একটা কাজ আসে, আমি আস্তে ধীরে স্টার্ট করব, আস্তে 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 দেখা যায় আমি আসলে যাওয়াই বন্ধ করে দিচ্ছি। তো সিমিলারলি আপনি যদি চিনি খাওয়া বন্ধ করতে চান, আপনাকে প্রতিদিন মিনিমাম 2 মাস প্রতিদিন চিনি খাওয়া থেকে আপনাকে বিরত রাখতে হবে। আপনি পরে দেখবেন এমনি ইউজ টু হয়ে যাবেন ত্বকে, পরে আপনি এমন অবস্থা হবে, এখন যেমন আমাকে কেউ যদি চিনি মিশাইও দেয়, আমি মুখে দিয়ে মাই গড এই চা তো খেতে পারবো না, কারণ আমি চিনি দিয়ে খেতে এখন আর অভ্যস্ত নই। ঠিক আছে, এটা আপনাকে, তো এখন গল্পটা আমি কেন বলছি, এই প্রশ্নটা হচ্ছে লিডারশিপ। আপনি যদি এরকম করেন, ওকে 2 দিন পড়লাম, ঠিক আছে, আমি এখন তো বিজি, 5 দিন কাজ করি, পরবর্তী দিন আর 2 দিন পড়বো, হবে না। আপনি যদি প্রতিদিন প্রতিদিন লিডারশিপ নিয়ে স্টাডি করেন, প্লাস পরের দিন গিয়ে আপনি যা শিখলেন সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, এভাবে যখন প্রতিদিন কিছু না কিছু লিডারশিপ নিয়ে কাজ করবেন, 2 মাস পরে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যারা আমার কথা শুনবেন, আপনি গ্যারান্টি দিচ্ছি, আপনাকে আমার আর বলতে হবে না, আপনি একজন লিডারশিপ বক্ত মানুষ হয়ে যাবেন। তখন দেখবেন আমার কোর্স তো করলেন, এরপরে গিয়ে নীলক্ষেতে গিয়ে বই খুঁজতেছেন, ভাই একটা লিডারশিপ বই কোথায় পেতে পারি, অন্য একটা কোর্সে ভর্তি হচ্ছেন, আরেকজন টিচারের কোর্সে গিয়ে ভর্তি হচ্ছেন, কারণ আপনার তখন লিডারশিপ শিখার আগ্রহ বেড়ে যাবে, ইউটিউবে গিয়ে ভিডিও খুঁজতেছেন। কারণ কোনো শিক্ষা স্থায়ী হবে না যদি এটা দীর্ঘমেয়াদে প্রতিদিন আমরা ওই শিক্ষাটাকে আমাদের ভিতরে ধারণ না করি, অ্যাপ্লাই না করি এবং পুশ না করি। ট্রাস্ট মি, এটা সায়েন্স, আপনার কখনো পরিবর্তন হবে না। তো ওইটা আলোকে রেখে আমার কোর্সটা এরকম বিগোরাস করার কারণ। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি সপ্তাহের শেষে শুধু একটা ভিডিও দেখেন, আপনার কখনো পরিবর্তন হবে না, অনেক কোর্স করেছেন এরকম। তো একটা উদাহরণ দেই আমি, যে ভালোবাসার ব্যাপারটা বা আমরা মানুষ হিসেবে কি করণীয়, কিভাবে আমি সাকসেসফুল হতে পারি এই কোর্স থেকে, প্লাস আমার টোটাল কর্মকাণ্ডে। আমাদের একজন লিডার আছেন, এই লিডারের আমি এক চমৎকার একটা গল্প শুনেছি। উনি এই যে লিডারশিপ কোচিং, ট্রেনিং, মেন্টরশিপ, বিজনেস ডেভেলপমেন্ট এই সমস্ত কোর্সে কেন আসলেন, কেন করালেন? উনি আমাদের বাংলাদেশি একজন মানুষ, বাইরে তিনি লিড করছেন, দেশের বাইরে, আমি নাম মেনশন করব না। তো উনি আমাকে একটা গল্প বলেছিলেন, গল্পটা মানে রিয়েল গল্প, ওনার নিজেকে নিয়ে। ওনার একটা খুবই বিরল ডিজিজ হয়, তো উনি হসপিটালে পড়েন, এখন ওনার একটা অপারেশন করতে হবে বা সার্জারি করতে হবে। এখন যখন সার্জারি যখন করতে হবে,
স্বাভাবিকভাবে ওনার তখন আর্থিক অবস্থা খুবই খারাপ। ওই বিদেশে আর্থিক অবস্থা খুবই খারাপ। সার্জারি করতে হবে, সার্জারি করতে হলে অনেক ধার দেনা করতে হবে। আবার হয়তো সরকার মানে হসপিটালের কাছেও ঋণী থাকবে যদি বিল দিতে না পারে। তো তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন করে, কারণ তার সংসারে টাকা পয়সা নেই। তো তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন যে সার্জারি জিনিসটা করলে কি লাভ হবে, না করলে কি লাভ হবে। তো বললো যে করলে আপনি বেশি দিন, খুব বেশি দিন বাঁচবেন তা না, আর 2-3 সপ্তাহ 4 সপ্তাহ হয়তো 1 মাস বেশি বাঁচতে পারেন সার্জারিটা করলে। আর সার্জারি না করলে হয়তো এই সপ্তাহে আপনি মারা যেতে পারেন। তো উনি চিন্তা করলেন নাকি যে এটা একটা রিয়েল অভিজ্ঞতা, একটা মানুষ মৃত্যুর কাছ থেকে ফেরত আসা খুবই ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা। তো উনি নাকি চিন্তা করলেন যে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ডাক্তারকে জিজ্ঞেস করলেন প্রথম যে আপনি আমার জায়গায় হলে কি করতেন। বলে যে আমি তোমার জায়গায় হলে যেটা করতাম সেটা হচ্ছে সার্জারি করাই ফ্যামিলিকে বিপদে ফেলতাম না, আমার টাকা পয়সা খরচ করে ফেলতাম না। আমি জাস্ট বাসায় চলে যেতাম, সবার সাথে সবার সাথে ঠিকঠাক মতো মানে কমিউনিকেট করতাম, সবার কাছ থেকে বিদায় নিতাম, একটু ভালো মন্দ খেতাম, এটাই করতাম। তো উনিও চিন্তা করলেন যে আমি আসলে এটাই করি, কারণ শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। এখন যাই হোক, উনি বাসায় যাওয়ার আগে উনি হসপিটাল বেডে নাকি একদিন একা বসে বসে চিন্তা করতেছিলেন যে ওকে আমি তো মারা যাচ্ছি, আই এম গোয়িং টু ডাই। এখন আমি আসলে কি করলাম এই জীবনে। এই এই এটা খুবই ইন্টারেস্টিং। আমি এটা অনেকজনের কাছ থেকে শুনেছি, এরকম মৃত্যুর কাছাকাছি থেকে বেঁচে আসা, অর্থাৎ আমি বলছি না যে মৃত্যুর কাছাকাছি গেছেন, এটা আল্লাহর ইচ্ছা, বাট অনেকে অলমোস্ট মারা যাবে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ওখান থেকে ফিরে আসা পিপল গুলো সম্পর্কে পড়েছি, অনেকের কাছ থেকে সরাসরি শুনেছি যে ওরা নাকি ওইটা চিন্তা করে যে আসলে বসে লাস্ট মৃত্যুর আগে নাকি বেশিরভাগই চিন্তা আসে যে হোয়াট ডিড আই ডু, হোয়াট হ্যাভ আই ডান হোল মাই লাইফ। তখন নিজের বিভিন্ন ভুল ভ্রান্তি, নিজের অপারগতা, নিজের মানে অসফলতা, এগুলো নিয়ে অনেক দুঃখ মানুষের মধ্যে আসে এবং মানুষের অনেক রিগ্রেট আসে যে অনেক সময় নষ্ট করার জন্য বা ইমোশনালি জীবন কাটানোর জন্য ওই সময় আমি চাইলে এরকম এরকম করলে আজকে আমার এত রিগ্রেট হতো না, বা আমি মানুষের জন্য এরকম করেছিলাম। যাই হোক, যার কথা বলছি ওনারও এই চিন্তা আসছে যে হোয়াট হ্যাভ আই ডান। তখন নাকি উম, উনি অ্যানালাইজ করলেন কুইকলি যে উনি জীবনে যা যা করেছেন, তখন নাকি উনি অ্যানালাইজ করে যেটা পেলেন সেটা হচ্ছে যে তিনি সারা জীবন যা করেছেন সেটা হচ্ছে যে হি ওয়াজ সেলফিশ। হি জাস্ট ওয়ান্টেড টু অ্যাচিভ সামথিং ম্যাটেরিয়ালিস্টিক, অ্যাচিভ সামথিং, অথবা নিজের ইয়ার জন্য, নিজের জন্যই করা, সোজা কথা টাকা পয়সা উপার্জন করব, বিয়ে করেছি, সন্তান জন্ম দিয়েছি, বা বাড়ি করেছি, গাড়ি করেছি, অমুক করেছি, সমুক করেছি, সব নিজের জন্য করেছি। তো তার নাকি হঠাৎ চিন্তা আসলো যে আমাকে তো গড পৃথিবীতে একটা পারপাস নিয়ে পাঠিয়েছে, আমি তো সেই পারপাসের মধ্যে একটা পারপাস আমি নিজের জন্য করব, বাট আরেকটা পারপাস তো আমি অপরের জন্য করব। যেমন গড আমাকে কেন দেন, আমাকে যা দেন সেটার বিনিময়ে গড আমাকে দিয়ে অন্যকে সার্ভ করবেন, কিন্তু আমি তো আসলে মানুষের জন্য কিছুই করিনি। তো তিনি নাকি প্রথমবার হঠাৎ করে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেন। উনি জানেন নিশ্চিত আমি মারা যাব, কারণ নিশ্চিত বলতে ডাক্তার তো বলে দিয়েছে উনি মারা যাবেন 1 সপ্তাহের মধ্যে। তো উনি বললেন যে আমি তো মারা যাচ্ছি, যদি এই যাত্রায় বেঁচে যায়, যদি আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দেয়, তাহলে আমি মানুষের জন্য কিছু করব, আমি মানুষের জন্য কিছু করব, অন্যদের জীবন আলোকিত করব। এরকম একটা প্রতিজ্ঞা করলেন, পুরো জীবন ধরে আমি কিছুই করিনি, বাট আমি করব। এখন উনি হসপিটাল থেকে বাসায় চলে গেলেন। তো 1 সপ্তাহের মধ্যে মারা যাওয়ার কথা, দেখা গেল যে 1 সপ্তাহ চলে গেল উনি মারা যাননি। দ্বিতীয় সপ্তাহ চলে গেল, উনি মারা যাননি। তৃতীয় সপ্তাহ চলে গেল, উনি মারা যাননি। চতুর্থ সপ্তাহ চলে গেল, মারা যাননি। তো তখন উনি ডাক্তারের কাছে দেখা করতে এসেছেন। তো ডাক্তার ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন যে এটা এটা রিয়েলি হলো কি, যে আপনার তো বেঁচে ওঠার কথা না। তো তখন ডাক্তার নাকি জিজ্ঞেস করলেন যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, ডিড ইউ থিঙ্ক সামথিং অর সামথিং, হোয়াট ইজ দ্য মিরাকল। তো বললেন যে আমি এরকম কিছু প্রতিজ্ঞা করেছিলাম, আই ডোন্ট নো ইট, গড লিসেন টু মি, আল্লাহ আমার কাছে লিসেন করেছেন। তো বললো যে ডাক্তার নাকি বললেন যে মানে আপনাকে এটা দ্বিতীয় জন্ম দেয়া হয়েছে, অ্যাকচুয়ালি দ্বিতীয় জন্ম দেয়া হয়েছে এটা টু ডু সামথিং, অ্যান্ড ইউ নিড টু লিভ অন ইউর পারপাস। তারপর তিনি ওনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড থেকে সরে এসে উনি মানুষকে আলোকিত করার পিছনে এই লিডারশিপ, মেন্টরিং, কোচিং, ট্রেনিং চলে আসেন। তো উনি এখন মাসাল্লাহ খুবই ফেমাস একজন ট্রেনার,
নিজে শুধুমাত্র মানুষের জন্য করেছেন তা না, তিনি নিজেও খুবই আলোকিত, নিজেও অনেক ফেমাস। কিন্তু কথা হচ্ছে এই গল্পটা থেকে এটা একটা রিয়েল স্টোরি, এবং এটা আমাদের নিজেদের একজনের মধ্যে, আমি নামটা মেনশন করছি না, এটা প্রাইভেসি ইস্যু। বাট দ্য থিং ইজ দ্যাট, বাট এটা একটা আলোকিত মেসেজ, এটা কে এই সন্ধান করার দরকার নেই, কিন্তু এটা থেকে একটা শিক্ষা নিয়ে চলুন আমরা সবাই, যে হোয়াট ক্যান আই ডু। আরেকটা জিনিস হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় লিডার যারা আছে, তারা আজকে অনেক বড় বড় ধনী, বিল গেটস এর কথা বলেন, জেফ বেজোস এর কথা বলেন, মার্ক জাকারবার্গের কথা বলেন, বা আরো এরকম অনেক লিডার যারা আছে, আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি, সেটা হচ্ছে তারা যখন তাদের আইডিয়াটা নিয়ে, তাদের মানে উদ্যোক্তা যখন হয়েছেন, অন্টারপ্রেনারশিপ যখন শুরু করেছেন, ট্রাস্ট মি, তাদের মনের আনাচে কানাচে কোথাও ছিল না যে আমি অনেক টাকা কামাবো, বাড়ি করবো, অনেক অনেক কিছুর মালিক হব। এটা ছিল না। ট্রাস্ট মি, এটা আমি কিভাবে জেনেছি, আমি ওদেরকে নিয়ে প্রচুর রিসার্চ করে ওদের কাছ থেকে শুনেছি, বা ওদের ভিডিও শুনেছি, ওদের স্পিচ শুনেছি, শুধু তাই নয়, আমি ওনাদের জীবনীগুলো পই পই করে রিসার্চ করে বোঝার চেষ্টা করেছি তাদের পারপাস গুলো কিভাবে এগিয়েছে। উনি একজন না, শুধু অনেকগুলো লিডার, কারণ লিডারশিপ যেহেতু আমি পড়াবো, সুতরাং আমাকে লিডারশিপ কিভাবে কাজ করে এটা, যেমন বিল গেটস কেন এত বড় লিডার হয়েছেন এবং কিভাবে হয়েছেন এটা পরের কথা। বিল গেটস কিভাবে জীবন, এই যে কম্পিউটার জগতে যাত্রাটা শুরু করেন, বা মাইক্রোসফট কেন করেন, উনি যখন আইবিএম এর প্রথম কম্পিউটার দেখেন, আইবিএম এর কম্পিউটারের দাম ছিল 1970 বা 70-এর দশকে প্রায় $10 মিলিয়ন। এখন একটা কম্পিউটার $500-600 দিয়ে পাওয়া যায়, তখন একটা $10 মিলিয়ন একটা কম্পিউটারের দাম। এবং পৃথিবীতে সবচেয়ে বড় বড় কয়েকটা কোম্পানি শুধু একটা করে কম্পিউটার ওন করতো। এখানে এত দাম দিয়ে কিভাবে কম্পিউটার কেনা সম্ভব? তো বিল গেটসরা যখন ক্লাস 7-এ পড়ে, তখন উনি যখন ওই স্কুল থেকে ভ্রমণে নিয়ে যায় না, বিভিন্ন আমেরিকাতে ফিল্ড ট্রিপে নিয়ে যায়, বিভিন্ন কোম্পানি দেখাতে নিয়ে যায়। তো ওনারা যখন একটা কোম্পানি দেখতে গেছেন, সেখানে কম্পিউটার দেখেছেন। তো কম্পিউটার যখন দেখেছেন, তখন উনি জিজ্ঞেস করলেন যে এটা কেমন মেশিন। বললো যে এটা কাজকে খুব সহজ করে দেয়, এটা আমাদের অনেক কিছু ক্ষেত্রে ইজি করে ফেলে কাজকর্ম। তো তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন, রাইট? বললো যে হ্যাঁ। তো এটা কি আমাদের শুধু এই কোম্পানি নাকি সব কোম্পানিকে, সব মানুষকে হেল্প করতে পারে? বলে যে হ্যাঁ, করতে পারে। তো এটা কেন সব জায়গায় নাই? বলে যে এটা সব জায়গায় কিভাবে থাকবে, $10 মিলিয়ন দিয়ে কি সবাই অ্যাফোর্ড করতে পারবে? ওকে। তো তখন এটার তো তখন তিনি কিছু প্রশ্ন করলেন, যদি এটা মানুষের জন্য এত উপকারী জিনিস হয়, তাহলে এটা এত দাম হবে কেন? এটা সবার সামর্থ্যের মধ্যে কেন থাকবে না? এটা আবার যদি এটা এত ইম্পর্টেন্ট বিষয়, এটা তো সব জায়গায় নিতে পারার জন্য ইজি হওয়ার কথা, এটা অর্থাৎ এই যে আমরা এখন ল্যাপটপ সব জায়গায় নিয়ে যেতে পারতেছি, যে এটা সব জায়গায় ক্যারি করা যাবে না কেন? এটা সবার বাসায় একটা করে থাকবে না কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো তিনি তখন বললেন যে তিনি এবং তার বন্ধু পল, দুজনেই স্কুলের স্টুডেন্ট, তখন একটা মিশন স্টেটমেন্ট লেখে, কোম্পানির মিশন স্টেটমেন্ট থাকে না, মিশন স্টেটমেন্ট লেখে। তাদের মিশন স্টেটমেন্ট হচ্ছে কম্পিউটার, এটা অ্যাফোর্ডেবল হবে, ইজিলি ক্যারি করা যাবে যে কোনো প্লেসে, এবং পৃথিবীর প্রত্যেকটা ঘরে, এখনো হয়তো সম্ভব হয়নি 100%, বাট পৃথিবীর প্রত্যেকটা ঘরে একটা করে এই যন্ত্র থাকবে, যদি এই যন্ত্র মানুষের কাজে লাগে। তখন এই দুই বন্ধু মাইক্রোসফট এস্টাবলিশ করার কাজে লেগে পড়ে। এটা লং স্টোরি, এখানে বলবো না। দেখেন দেখেন, লিডাররা যাত্রা শুরু করে মানুষের উপকার করার। এখন মানুষের উপকার তারা অনেক করেছেন, তাদের কম্পিউটার না হলে আমরা আজকে আজকে আপনাদের এই ট্রেন করতে পারতাম না, এই ছোট কম্পিউটার না হলে। কিন্তু মানুষের উপকার করার পরিবর্তে ঘটনাটা কি হয়েছে, মানুষ তাদেরকে বিলিয়নিয়ার্স বানিয়ে দিয়েছে, রাইট? তাহলে দেখবেন, আপনার ধনী হতে হলে প্রথম যেটা করতে হবে, সেটা হচ্ছে মানুষকে চেঞ্জ করার চেষ্টা। তারপর মার্ক জাকারবার্গ এই ফেসবুক হয়ে যাবে তিনি জানতেন না। তিনি একটা মেসেজিং সিস্টেম করতে চেয়েছিলেন, যাতে আমেরিকার ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো সহজে যোগাযোগ করতে পারে পরস্পরের মাধ্যমে, এবং তাদের পড়াশোনার কাজে এটা হেল্প হতে পারে, এই মেসেজিং সিস্টেম। তাহলে আমি যে জিনিসটা বলতে চাই, লিডাররা নিঃস্বার্থভাবে লিডারশিপ শুরু করে, বাট যদি রাইট ওয়েতে আপনি লিড করেন, দেখবেন আপনাকে, যাদেরকে লিড করতেছেন তারা আপনাকে দুহাত ভরে দিচ্ছে। এই যে লিডারগুলোর কথা বলছি, পৃথিবী তাদেরকে দুহাত ভরে দেয়নি। আজকে মার্ক জাকারবার্গের কল্যাণে আপনি ইংল্যান্ডে ফ্রি কথা বলতে পারতেছেন মেসেঞ্জার দিয়ে। একটা কি জানেন, যে আমি যখন প্রথম আমেরিকায় আসি,
অনলি জাস্ট 10-15 মিনিট কথা বলার জন্য $2 $2.5 খরচ করতে হতো। ইন্টারন্যাশনালি 2 মিনিট কথা বলার জন্য, আই মিন 10-12 মিনিট কথা বলার জন্য। তো যাই হোক, কোয়েশ্চেন সেটা নয়। তাহলে লিডারশিপ ইজ সেলফলেস, লিডারশিপ ইজ ফর আদার্স। বাট মনে রাখবেন, লিডারশিপ করতে গিয়ে সবচেয়ে কে বেশি লাভবান হয়? লিডার নিজে। কারণ বিল গেটস মারা যাবেন, কিন্তু বিল গেটসের গড়া প্রতিষ্ঠান, বিল গেটসের শিক্ষা এবং বিল গেটসের যে লিডারশিপ, এটা কখনো মরবে না। লিডারশিপ ডোন্ট ডাই, লিডারশিপ ডাজন্ট ডাই, লিডারশিপ অ্যাক্টিভিটিস ডোন্ট ডাই। লিডার্স ফিজিক্যাল ডেথ ঘটে, ইন্টেলেকচুয়াল ডেথ ঘটে না। সো আমাদের এখানে টোটাল এই লিডারশিপটা, আমরা এই জিনিসগুলো চিন্তা করব। তো যাই হোক, আমরা 1 সপ্তাহের স্টাডি হবে 7 দিন ধরে। এবং আজকে থেকে আমরা যে কমিটমেন্টটা করছি, 63 দিনের কমিটমেন্ট করছি। প্রতিদিন আপনি স্টাডি করবেন, প্রতিদিন কাজে লাগাবেন, নিজের জন্য কিছু টাইম ব্যয় করবেন। আমি জানি আমার এই কথাগুলো সবার কানে পৌঁছাচ্ছে না। এখানের মধ্যেও কেউ কেউ আছেন যারা ওই আগের সেই এসএসসি এসএসসি যেভাবে দিয়েছেন সেভাবে পড়াশোনা করবেন, অনেকে ভিডিও রেখে দিবেন বৃহস্পতিবার রাত্রে দেখার জন্য, কিন্তু ফল আসবে না। তো আমি যেন মেকশিওর করতে চাই আপনারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো এভাবে দেখবেন। আর ওরিয়েন্টেশন কোর্স তো আসবেই। ওরিয়েন্টেশনে আমি যেই জিনিসগুলো, যে কনসার্নগুলো আমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এখানে 7টা লেসন। অনেকের মনে হতে পারে যে আমি কেন 7টা লেসন, এগুলো এত ওরিয়েন্টেশন দরকার কি? এখানে আমি আপনার অনেকগুলো বিষয় আমি টাচ করেছি। প্রথম যে লেসনটা, সেটা হচ্ছে আপনার টোটাল কোর্স সম্পর্কে। দেন একটা লেসন আছে, মিথিল একটা লেসন তৈরি করেছে আপনি আমাদের টেকনোলজিগুলো কিভাবে ইউজ করবেন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বা সিস্টেমে গিয়ে কিভাবে ইয়া করবেন, ওখান থেকে বেটার আউটপুট কিভাবে পাবেন। আরেকটা লেসন আছে আপনি একটা নির্দিষ্ট লেকচার থেকে কিভাবে বেশি শিখতে পারবেন। ঠিক আছে। আরেকটা লেসন আছে কিভাবে নিজেকে সেলফ মোটিভেট করতে পারবেন। এখানে আরেকটা লেসন আছে কিভাবে জার্নালিং গুলো করতে পারবেন আপনি প্রপারলি, আপনি নোট টেকিং, এবং এই কোর্স থেকে আপনার নিজের একটা লিডারশিপ বই কিভাবে তৈরি করবেন নোটবুকের মধ্যে, এটার ব্যাপারে এটা আছে। এভাবে আপনার পুরো লেকচার বাই লেকচার, লেকচার বাই লেকচার, এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কথা আছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা আমি একটু মেনশন করি, কেন কথাটা বলেছি, কারণ আমাদের অনেকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা বুঝতে পারি না বা গুরুত্ব দেই না। আমরা অন্যজনের লেখা নিজের লেখা বলে চালিয়ে দেই, অন্যজনের কথা নিজের কথা বলে চালিয়ে দেই, অন্যজনের লেখা চুরি করছি বা অনায়াসে। এখানে ইন্টারেস্টিংলি আমি এটা বলি এখানে, খুব বিনয়ভাবে বলছি, আমার এখানে অনেকে এরকম কোর্সও করতে আসে, অন্য কোর্সের প্ল্যাটফর্ম থেকে আসছে, এবং আমি পরে রেকগনাইজ করতে পেরেছি, নাথিং রং উইথ দ্যাট। তারা যদি শিখতে আসে ফাইন। বাট অনেকে এরকম আমার ম্যাটেরিয়াল গুলো হুবহু ইউটিলাইজ করেছে, এরকম আমি অনেক প্ল্যাটফর্মে দেখেছি। বাট আমি যেহেতু আমি বাংলাদেশে শেখানোর জন্য এসেছি, আমি কারো বিরুদ্ধে যাইনি এই জিনিসটা নিয়ে। যাই হোক, কিন্তু আমি একটা গল্প বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, আমি ঢাকায় যখন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করছিলাম শাহীন কলেজে পড়ানোর সময়, ঢাকার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করতেছিলাম, কিছু কোর্স করেছিলাম। তো সেখানে একজন আমেরিকান শিক্ষক আসে। উনি আমাদেরকে যে আমেরিকান ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছিলেন, সেই আমেরিকান ল্যাঙ্গুয়েজের আপনার এক্সকিউজ মি, আমেরিকান ল্যাঙ্গুয়েজের একটা বই তিনি আমাদেরকে পড়াচ্ছিলেন, ওনার সাথে ছিল। তো বইটা আমি ক্লাসের ব্রেক টাইমে একটু দেখলাম, বইটা অসাধারণ। তো আমি বইটার নাম এবং রাইটারের নাম নিয়ে পুরো নীলক্ষেত খুঁজলাম, যেখানে যেখানে এই ধরনের বই বিক্রি করে, পেলাম না কোথাও। তো আমি তখন পরবর্তী ক্লাসে টিচারকে বললাম যে আমি তো এই বইটা অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। এই বইটা কি তুমি আমাকে দিবা, যে আমি এটাকে ফটোকপি করব? তখন টিচার বললে যে না, আমি তোমাকে বইটা দিতে পারবো না, এবং তুমি এটা ফটোকপি করবে না। তো আমি বললাম যে আমি এটা তো কোথাও পাবো না। আমাদের কোথাও না পাইলেও কিছু করার নেই, আমি তোমাকে বইটা ফটোকপি করতে দিব না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? তো বললো যে দেখো, বইটা যে লিখেছে, বইটা পড়লেই বুঝতে পারবে যে এই বইটা একটা তার লাইফ লং রিসার্চ, লাইফ লং তার স্টাডি,
অ্যাক্টিভিটিস, টিচিং, এক্সপেরিয়েন্স এগুলো গ্যাদার করে লিখেছে। তার মানে পুরো জীবনটাই দিয়েছে সেই বইটা লিখতে। তাহলে কি সেটার বিনিময়ে সে কোনো কিছু পাওয়ার অধিকার রাখে না? এখন তুমি যখন ফটোকপি করবে, সে কি কোনো টাকা পাবে? প্লাস এই বইটাকে, ওই রাইটারের বইটাকে রিয়েল একটা বই এনে আমাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক মানুষ কাজ করেছে, অনেক মানুষের ইনভেস্টমেন্ট আছে, অনেক মানুষ কাজ করেছে। এখন এই সমস্ত মানুষের কাজের একটা ভ্যালু আছে। এখন আমি তোমাকে যদি বইটা ফটোকপি করতে দেই, তাহলে ওরা কিছুই পাবে না। আর সেকেন্ড থিং, তুমি ফটোকপি করতে আমি তোমাকে তখনই দিতে পারবো যদি আমি, ওই বইয়ের রাইটার এবং পাবলিশার আমাকে লিখিত অনুমতি দেয় যে আমি এটা কাউকে ফটোকপি করে দিতে পারবো। আপনি একটা বার, একটা মিনিট নিজেকে প্রশ্ন করুন, এই যে হাজারো মাইল দূরে এসে এই বইটা উনি ঢাকায় এই কথাটা হচ্ছিল, যে হাজারো মাইল দূরে এসেও একটা মানুষ যে অন্যের অধিকার নিয়ে কথা বলছে, অন্যের অধিকার খর্ব করছে না। এটাই লিডারশিপ, বড়সড় লিডারশিপ কোয়ালিটি। আমাদের বাংলাদেশে বই ফটোকপি করে ফেলা হয় খুব ইজিলি। নীলক্ষেতে যাবেন, হাজারো হাজারো ফটোকপি প্রিন্ট আউট আপনি দেখবেন, যেটা চরম একটা অন্যায়। আমি যখন একটা ফটোকপি বই পড়ছি, আমি কিন্তু আরেকজনের, এটা চুরি করা বিদ্যা, চুরি করা বিদ্যা। কিন্তু আপনি বলতে পারেন, আমাদের অনেক শিক্ষক বলে, ভাই এই বই তো আমরা কিনতে পারবো না, এই বই অনেক এক্সপেন্সিভ। ফাইন, কেন? আমি জানি এখানকার রাইটাররা অনেক উদার, এখানকার এডুকেশনিস্টরা অনেক উদার। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারতো না যে রাইটারকে, যে আমরা আপনার বইটা কপি করব শুধু আমাদের পড়াশোনার উদ্দেশ্যে, আপনারা আমাকে লিখিত অনুমতি দেন, আমাদের দেশ গরিব, আমরা, আমাদের পক্ষে সম্ভব না $500 দিয়ে বইটা কেনা, বা $300 দিয়ে বইটা কেনা, অথবা $200 দিয়ে বইটা কেনা। তো যাই হোক, আমি কারো বিরুদ্ধে যাওয়ার জন্য কথাটা বলছি না। আমার কোর্সের মধ্যে এরকম হয়েছে যে অনেকে আমাকে এসে বলল, যে একজন ম্যানেজিং ডিরেক্টর বলে যে, ভাই আমি আপনার কোর্সের লগ ইনটা আমি আমার এমপ্লয়ীদের দিয়ে দিয়েছি। আমি তখন খুবই, মানে হতবাক, হতভম্ব হয়েছি আর কি, যে একজন ম্যানেজিং ডিরেক্টর জানে না হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হচ্ছে একজনের সম্পদ। এটা, এটা সোললি তার সম্পদ। এটা প্যাটেন্ট হতে পারে, এটা একটা আইডিয়া হতে পারে, এটা একটা ডিজাইন হতে পারে, এটা একটা বুক হতে পারে, এটা একটা যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটা আপনাকে লগ ইন দেওয়া হচ্ছে মানে শুধু আপনার জন্য। তো আপনি যখন অন্যকে এই লগ ইনটা দিচ্ছেন, ইউ আর বিং কামিং ডিসঅনেস্ট। হ্যাঁ, আমি এটা বলছি না যে এখান থেকে শিখে কিছু শিক্ষা আপনি অন্যদেরকে শিখাতে পারবেন না, অবশ্যই এগুলো দিয়ে আপনি আপনার টিমকে আলোকিত করুন, কিন্তু হুবহু এই যে জিনিসটা আমাদের, আপনি কি জানেন যে আমি আমি নিজেও অনেক কিছু জানতাম না এই বিষয়ে, বাংলাদেশ থেকে এসেছিলাম। শুরুতে আমি একটা ট্রেনিং এ এরকম, আমার কোম্পানির একটা ট্রেনিং এ, খুব ভালো ট্রেনিং করাচ্ছিল, আমি দুই একটা পিকচার নিয়েছিলাম, মানে স্লাইড থেকে আর কি, ওই যে যখন মানে স্লাইডে প্রেজেন্টেশন করছেন প্রজেক্টর দিয়ে। এখন ট্রেনিংটা যখনই শেষ হওয়া মাত্রই, আমাদের কোম্পানির এইচআর ম্যানেজার ট্রেনিং এ ছিল। হ্যাঁ, যে এইচআর ম্যানেজার ট্রেনিং এ ছিল, সে এসে বললো যে তোমার ফোনটা দাও, ডিলিট অল দ্য পিকচার্স ইন ফ্রন্ট অফ মি। আমি বললাম যে কেন? আমি নিয়েছি, পরে এগুলো স্টাডি করবো। বলে যে তুমি কি এটা পারমিশন নিয়েছিলা? ডিড ইউ টেক পারমিশন ফ্রম দ্য ট্রেনার দ্যাট ইউ আর টেকিং পিকচার? এখন আপনার একজন জিজ্ঞেস করছেন ওনার ওয়াইফের সাথে শেয়ার করতে পারেন কিনা। নলেজ আপনি শেয়ার করতে পারেন আপনার মতো করে গুছিয়ে, কিন্তু আপনি লগ ইনটা দিতে পারেন না। আপনি দিলে আপনি, আমি জানবো না, কিন্তু এটা আপনি, তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো সম্মান করতে শিখবেন। এটা আপনার কোম্পানির ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অন্য কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি যদি শুধুমাত্র একটা কোর্সের, একটা বই, যেমন বইয়ের এখানে লেখা থাকে, কিন্তু আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোথায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি ক্লাসরুমে পড়ানোর জন্য যদি আমার কিছু, হ্যাঁ আপনি এটা উদ্ধৃতিও দিতে হবে। আরেকটা কথা হচ্ছে উদ্ধৃতি দিতে হবে। মনে করেন আপনি আমার কিছু কথা আপনি শেয়ার করলেন ক্লাসে, ইট ইস ফাইন, নাথিং রং উইথ দ্যাট, ট্রেনিং রুমে। কিন্তু আপনি বললেন যে আমি এটা অমুকের কাছ থেকে শিখেছি, এগুলো অমুকের জিনিস, আমি জাস্ট কনভে করছি। যেমন আমি আপনাকে অনেক কিছু বলছি, ডাইরেক্ট রেফারেন্স দিচ্ছি, এটা জন ম্যাক্সওয়েল, এটা ইজ নট মাইন্ড, বাট আই এম ইউটিলাইজিং ইট টু টিচ ইউ। তো আমি এটা বলছি, এটার জন্য একটু বেশি করে বললাম, সরি কাউকে
এ করার জন্য না, ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সম্মান করতে শিখতে হবে। এটা আমার কোর্স বলে নয়। এনিথিং, এনিথিং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কারো সম্পদ চুরি করে বা কারো সম্পদ কপি করে আপনি কখনোই বড় হতে পারবেন না। এটা আমার কোর্স বলে না। আপনি অন্যের প্রোডাক্ট কপি করেও বড় হতে পারবেন না। আপনাকে ইনোভেশন করতে হবে। তো আমরা যেন এটা সম্পর্কে সচেতন থাকি, আমরা নিজের বলে চালিয়ে না দেই এনিথিং। ইভেন আপনি যদি অন্য একজনের ফেসবুক থেকে পিকচার নিচ্ছেন, সেটা পারমিশন নেবেন তার। ভাই আপনি তো একটা পোস্ট দিয়েছেন, আপনার এই ছবিটা কি আমি আমার একটা পোস্টে ইউজ করতে পারি? এবং সম্ভব হলে, এবং খুব বেস্ট ওয়ে হচ্ছে যে এটা মেনশন করা, এটা অমুক ভাইয়ের ক্রেডিট, এটা ক্রেডিট, বাট ইট ইজ এ গুড লেসন, দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু শেয়ার ইট। সো প্লিজ মেক শিওর করবেন। তো যাই হোক, আমরা বেশি লিঙ্গার করব না, আমরা অলরেডি 2 ঘন্টার মতো আছি, আমরা এখানে শেষ করব। তো আমি যেটা বলছি, যে আমাদের টোটাল 7 দিন লেকচার আছে ফর ওরিয়েন্টেশন। আমরা নেক্সট ফ্রাইডে থেকে মূল কোর্সে যাব। কিন্তু আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে বলছি, টুডেজ কোর্স, টুডেজ লেকচার এবং এই ওরিয়েন্টেশন, ইটস এ কোর্স বিফোর এ কোর্স। আপনি জানবেন কিভাবে শিখতে হয়, কিভাবে শিখাতে হয়, কিভাবে অন্যদের ইমপ্রুভ করতে হয়। এবং আমি চাই যে এটার আর এই 1 সপ্তাহ জুড়ে এই কোর্সটা করার মূল যে টার্গেটটা, সে টার্গেটটা এটাই, যে আপনি যাতে এই কোর্সটা থেকে বেস্ট আউটপুট নিয়ে যেতে পারেন। কারণ অনেক সময় হয় কি, আমাদের ঠিকমতো সবকিছুর সম্পর্কে রেডি না থাকলে, আমরা একটা কোর্স শুরু হতে হতে 8 উইকের কোর্স 3 সপ্তাহ চলে যায় বুঝে উঠতে উঠতে কি করব, কিভাবে করব, কিভাবে ইয়া করবেন। ঠিক আছে? সো এনিওয়ে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি